আচ্ছা, আজকে আমরা এই ভিডিওতে মানব হৃৎপিণ্ডের গঠন এবং তার মধ্যে দিয়ে রক্ত সংবহন পদ্ধতিটা সংক্ষেপে জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানি যে আমাদের যে রক্ত সংবহন তন্ত্র আছে, সেই রক্ত সংবহন তন্ত্রের মধ্যে যে প্রধান অঙ্গটা সেটাকে আমরা হৃৎপিণ্ড বলতে পারি, এবং হৃৎপিণ্ড আমাদের দেহে পাম্পের মতো কাজ করে, অর্থাৎ সারা দেহে রক্ত সংবহনে সাহায্য করে। হৃৎপিণ্ড অনবরত ছন্দবদ্ধ গতিতে স্পন্দিত হয়ে আমাদের সারা দেহে রক্ত সঞ্চালনে সাহায্য করে। আচ্ছা, এবারে প্রথমে আমরা হৃৎপিণ্ডের অবস্থানটা দেখে নিই। আমাদের দেহে হৃৎপিণ্ড কোথায় অবস্থিত? আমাদের বক্ষ গহ্বরে দুটো ফুসফুসের মাঝখানে ঈষৎ বাম দিক ঘেঁষে হৃৎপিণ্ড অবস্থান করে। আমরা যদি ফুসফুসের অবস্থানটা, আমাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের মানুষের শ্বাসতন্ত্র পড়া আছে। এই ধরো ট্র্যাকিয়া নামছে, ওকে, ট্র্যাকিয়া থেকে ব্রঙ্কাস, তো এই হচ্ছে একটা ফুসফুস, এই হচ্ছে আরেকটা ফুসফুস। তো এই যদি আমাদের ডান ফুসফুস এবং বাম ফুসফুস হয়, আমাদের এটা তাহলে ডান ফুসফুস, এটা বাম ফুসফুস, তাহলে দুটো ফুসফুসের মাঝখানে ঈষৎ বাম দিক ঘেঁষে, আমাদের ছবিতে ডান দিক মানে নিশ্চয়ই দেহের বাম দিক, তাহলে এই বাম দিক ঘেঁষে মোটামুটি এরকম জায়গাটাতে কিন্তু আমাদের হৃৎপিণ্ডটা অবস্থান করে, ওকে, এরকম জায়গাটাতে। এবং তার জন্যই দেখো এই যে বাম ফুসফুসটা, সেখানে একটা এরকম খাঁজ মতো আছে, তাই না? ছবিতে একটুখানি আমি খাঁজ কেটে আঁকলাম, এই অংশটাকে বলা হয় কার্ডিয়াক নচ, ঠিক আছে? বাম ফুসফুসে একটা কার্ডিয়াক নচ থাকে, এই রিজিয়ানটাতেই কিন্তু হৃৎপিণ্ডের অবস্থানটা। তাহলে আমাদের বক্ষ গহ্বরে দুটি ফুসফুসের মাঝখানে ঈষৎ বাম দিক ঘেঁষে কিন্তু হৃৎপিণ্ড অবস্থিত। আমরা হৃৎপিণ্ডের গঠনে চলে আসি। হৃৎপিণ্ডের গঠনের ছবিটা আমি অলরেডি এঁকে নিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও যাতে সময় নষ্ট না হয়, কারণ রেকর্ডিংটায় ছবি আঁকলে অনেক বড় হয়ে যাবে, তো অত নেট হয়তো পাবে না। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ছবিটা প্রথমে এঁকে নাও, মানে ভিডিওটা পজ করে, তারপরে এখান থেকে দেখা শুরু করবে। স্ক্রিনশটটা নিয়ে নাও, ওকে। আমরা হৃৎপিণ্ডের গঠনে চলে আসি। আমরা এইটুকু নিশ্চয়ই আমাদের আইডিয়া আছে, আমরা ছোটোবেলাতেও হৃৎপিণ্ডের গঠন পড়েছিলাম ছোট করে। তো মানুষের হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ থাকে, এটা আমরা জানি। তো প্রকোষ্ঠর বিষয়ে আমি পরে আসছি। প্রথমে দেখি যে হৃৎপিণ্ডের একদম বাইরের যে আবরণী, তার নাম কি? তাহলে হৃৎপিণ্ডের একদম বাইরের যে আবরণী, তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের বাইরের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে আমাদের এই ছবিতে পেরিকার্ডিয়াম কোনটা হবে? অবশ্যই একদম বাইরের যে আবরণী, অর্থাৎ এইটা। ফুসফুসের আবরণীর নাম নিশ্চয়ই আমাদের মনে আছে, আমরা আগেই পড়েছি, কয়েকদিন আগেই পড়েছি। ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা, আর হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আমি প্রথমে হৃৎপিণ্ডের যে ছবিটা বোর্ডে এঁকেছি সেটাতে যাচ্ছি না, প্রথমে ব্যাপারটাকে সহজ করে বোঝার চেষ্টা করি। আমাদের হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ, তো 4টে প্রকোষ্ঠকে আমরা একদম সহজ করে আঁকলে এরমভাবে আঁকতে পারি। এরমভাবে 4টে প্রকোষ্ঠ, দুটো হচ্ছে এই 1 নম্বর আর 2 নম্বর, দুটো হচ্ছে উপরের দিকে, অর্থাৎ এদেরকে আমরা বলবো ঊর্ধ্ব প্রকোষ্ঠ। আর এই 3 আর 4 যে লিখলাম, এই দুটোকে আমি বলছি নিম্ন প্রকোষ্ঠ। এই ঊর্ধ্ব প্রকোষ্ঠ দুটোকে আমরা বলি অলিন্দ, এবং নিম্ন প্রকোষ্ঠ দুটোকে আমরা বলি নিলয়। তাহলে মানুষের হৃৎপিণ্ডে দুটো অলিন্দ এবং দুটো নিলয়। দুটো অলিন্দের মাঝখানে একটা পার্টিশন আছে। এই পার্টিশনটা আছে বলেই তো দুটো অলিন্দ। যদি আমি এই পার্টিশনটা না আঁকতাম তাহলে তো একটা অলিন্দ হয়ে যেত। তাহলে এই যে অলিন্দ দুটোর মাঝখানে যে পার্টিশনটা আছে, এটাকে আমরা বলবো আন্ত অলিন্দ প্রাচীর। আমি ছবিতে গিয়ে পরে এক্সপ্লেন করছি, ফার্স্টে সহজভাবে বুঝে নিই ব্যাপারটা। তাহলে দুটো অলিন্দ যখন, তখন অবশ্যই তার মাঝখানে একটা ব্যবধায়ক প্রাচীর থাকতে হবে, সেই প্রাচীরটাকে আমরা বলবো আন্ত অলিন্দ প্রাচীর। দুটো নিলয় যেহেতু, তাহলে নিলয়ের মাঝখানেও প্রাচীর থাকতে হবে। তাহলে অলিন্দের মাঝখানের প্রাচীরকে যদি আমরা আন্ত অলিন্দ প্রাচীর বলি, তাহলে অবশ্যই নিলয়ের, দুটো নিলয়ের মধ্যবর্তী প্রাচীরকে আমরা বলবো আন্ত নিলয় প্রাচীর, ঠিক? ওকে, ইংলিশে বললে ইন্টার অরিকিউলার সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকিউলার সেপ্টাম। আমি ইংলিশ টার্মগুলো লিখে দিচ্ছি কারণ ভবিষ্যতে আমাদের লাগবে এগুলো। তাহলে এটা হচ্ছে ইন্টার
অরিকিউলার সেপ্টাম, আর এটা ইন্টার ভেন্ট্রিকিউলার সেপ্টাম। অরিকল মানে হচ্ছে অলিন্দ, অলিন্দকে ইংলিশে বলা হয় অরিকল বা অ্যাট্রিয়াম, অলিন্দকে ইংলিশে বলা হয় অরিকল অথবা অ্যাট্রিয়াম, এবং নিলয়কে ইংলিশে বলা হয় ভেন্ট্রিকল। ঠিক আছে, তাহলে ইন্টার অরিকিউলার সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, এগুলো একদম পুরো কিন্তু মানে কন্টিনিউয়াস, কোনো মাঝখানে কোনো গ্যাপ বা কিছু নেই। কিন্তু ওপরের চেম্বার দুটো অলিন্দ, নিচের চেম্বার দুটো নিলয় বা অরিকেল এবং ভেন্ট্রিকেল, তাহলে তাদের মাঝখানে এখানেও নিশ্চয়ই একটা প্রাচীর মতো আছে, একে বলা হবে অরিকিউলো ভেন্ট্রিকিউলার সেপ্টাম। ওপরের প্রকোষ্ঠ আর নিচের প্রকোষ্ঠর মাঝখানের যে প্রাচীর সেটা হচ্ছে অরিকিউলো ভেন্ট্রিকিউলার সেপ্টাম, মানে অরিকেল আর ভেন্ট্রিকেলের মাঝখানের যে সেপ্টাম অরিকিউলো ভেন্ট্রিকিউলার সেপ্টাম। তবে এই সেপ্টামগুলো যে একদম কন্টিনিউয়াস, মাঝখানে কোনো গ্যাপ নেই, এই সেপ্টামগুলো কন্টিনিউয়াস না, এদের মাঝখানে কিন্তু স্পেস আছে, এদের মাঝখানে কিন্তু আমরা স্পেস দেখতে পাবো, কিন্তু স্পেসগুলো ফাঁকা থাকে না, এখানে কপাটিকা থাকে, এখানে ভালভ থাকে। আমি ভালভ সম্বন্ধে ওই ছবিটাতে গিয়ে আসছি। তাহলে এই রিজিয়ানগুলোকে ফাঁকা ভাবার কোনো কারণ নেই, এখানে কিন্তু ভালভ থাকে। কিন্তু এই ইন্টার অরিকিউলার সেপ্টাম বা ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টামের মতো এরকম কন্টিনিউয়াস না, মাঝখানে ফাঁকা স্পেস, কিন্তু সেই ফাঁকা স্পেসগুলো ভালভ দিয়ে ঢাকা থাকে। আচ্ছা, এবারে আমরা তাহলে এই যতখানি এই ছবিতে পড়লাম, এই জিনিসগুলো আমাদের আসল হৃৎপিণ্ডের ছবিতে চেনার চেষ্টা করি। আচ্ছা, নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এই দুটো হচ্ছে ওপরের চেম্বার, অর্থাৎ দুটো হচ্ছে অলিন্দ, আর এই জায়গাটা আর এই জায়গাটা হচ্ছে নিচের চেম্বার দুটো, অর্থাৎ নিলয়। আমরা একটু পরে দেখব যে সারা দেহ থেকে রক্ত কিন্তু আমাদের অলিন্দে এসে গৃহীত হয়। হৃৎপিণ্ডের কাজ তো সারা দেহে রক্তকে পাঠানো, তো সারা দেহে হৃৎপিণ্ড যেমন রক্ত পাঠাবে, তেমনি হৃৎপিণ্ড তার রক্ত নিজে তৈরি করে না, ফলে সেই রক্তকে ফিরে তো আবার হৃৎপিণ্ডে আসতে হবে, তাকেই সেকেন্ড টাইম আবার পাঠাবে। তাহলে হৃৎপিণ্ডের দেখবো যে এই অলিন্দর মধ্যে সারা দেহ থেকে রক্ত অলিন্দ দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে, অর্থাৎ অলিন্দকে আমরা বলবো রক্তগ্রাহক প্রকোষ্ঠ। সারা দেহ থেকে রক্ত গৃহীত হয় অলিন্দের মধ্যে, রক্তগ্রাহক প্রকোষ্ঠ। অলিন্দে রক্ত গৃহীত হলে রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসে, এবং নিলয় থেকে কিন্তু আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে নিলয়কে আমরা বলবো রক্ত প্রেরক প্রকোষ্ঠ। তাহলে অলিন্দ হচ্ছে রক্তগ্রাহক প্রকোষ্ঠ বা ঊর্ধ্ব প্রকোষ্ঠ, ওপরের দিকে আছে বলে, আর নিলয় হচ্ছে রক্ত প্রেরক প্রকোষ্ঠ বা নিম্ন প্রকোষ্ঠ। তাহলে এই ছবি অনুযায়ী কোনটা কি আমাকে আর নিশ্চয়ই বলতে হবে না। এই ছবি অনুসারে এই ওপরের যে দুটো প্রকোষ্ঠ, তার মধ্যে এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ। ঠিক, তাহলে ডান অলিন্দ এবং বাম অলিন্দ। আর আমরা যদি নিচে চলে যাই তাহলে ডান নিলয়, বাম নিলয়। ওকে, তাহলে অলিন্দ নিলয় বুঝে গেছি। এবারে তাহলে এখানে কোনটা আন্ত অলিন্দ প্রাচীর এবং কোনটা আন্তঃনিলয় প্রাচীর। আন্ত অলিন্দ প্রাচীর দেখো এই রক্তবাহগুলো থাকার ফলে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, এই অংশটা হচ্ছে আন্ত অলিন্দ প্রাচীর। আর আন্তঃনিলয় প্রাচীরটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ এখানে কোনো রক্তবাহ নেই বলে। তাহলে এই রক্তবাহগুলোর জন্য আন্ত অলিন্দ প্রাচীরটা ঢাকা পড়ে গেছে আমাদের এই ছবিতে। এই রিজিয়ানটা হচ্ছে আন্ত অলিন্দ প্রাচীর, এই অংশটা, আর এই অংশটা হচ্ছে আন্তঃনিলয় প্রাচীর। আমরা পয়েন্টিং করে ফেলি। হয়েছে, তাহলে আন্ত অলিন্দ প্রাচীর এবং আন্তঃনিলয় প্রাচীর। আরেকটা জিনিস বলে রাখি, এটা ইন্টারেস্টিং জিনিস। এই আন্ত অলিন্দ প্রাচীরটাতে যদি আমরা আমাদের এমব্রায়োনিক দশায় দেখি, অর্থাৎ আমাদের জন্মের আগে এমব্রায়োনিক স্টেজে দেখি, এই ধরো একটা অলিন্দ, এই আরেকটা অলিন্দ, ওকে,
আমি না নিলয়গুলো এখন আপাতত আমি আঁকছি না। তাহলে এই হচ্ছে আন্ত অলিন্দ প্রাচীর, এই এতখানি আন্ত অলিন্দ প্রাচীর। আমরা যদি এমব্রায়োনিক স্টেজে দেখি, তাহলে এমব্রায়োনিক স্টেজে এই আন্ত অলিন্দ প্রাচীরে একটা ছিদ্র থাকে। এই ছিদ্রটাকে বলা হয় ফোরামেন ওভেল, মনে থাকবে? তাহলে জেনে রাখো, আমাদের আন্ত অলিন্দ প্রাচীরে আমাদের জন্মের পূর্বে অর্থাৎ এমব্রায়োনিক দশায় একটা ছিদ্র দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় ফোরামেন ওভেল। কিন্তু জন্মের সময় এই ছিদ্রটা বন্ধ হয়ে যায়, কিন্তু বন্ধ হওয়া সত্ত্বেও আন্ত অলিন্দ প্রাচীরে একটা খাঁজ মতো বা ডিপ্রেশন মতো একটা অংশ বোঝা যায়, যে এটা আগে এখানে কিছু একটা ছিল। এই খাঁজ মতো অংশটাকে, তাহলে জন্মের পর ফোরামেন ওভেলটা বন্ধ হয়ে গিয়ে সেখানে একটা ডিপ্রেশন বা খাঁজ মতো অংশর উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে একে আমরা কি বলি? একে আমরা বলি ফসা ওভালিস। তাহলে যেটা ফোরামেন ওভেল ছিল জন্মের আগে, যে ছিদ্রটা, সেই ছিদ্রটা বন্ধ হয়ে গিয়ে সেখানে আমরা একটা খাঁজ মতো অংশ দেখতে পাই, তাকে আমরা বলি ফসা ওভালিস। ওকে, তাহলে ফোরামেন ওভেল এবং ফসা ওভালিস নিশ্চয়ই মনে থাকবে। এটা কিন্তু আন্ত অলিন্দ প্রাচীরে, আন্ত নিলয় প্রাচীরে নয়, আন্ত অলিন্দ প্রাচীরে। ওকে, মুছে ফেললাম এই জায়গাটা। আচ্ছা, এবারে আমরা কপাটিকাতে আসি। তাহলে আমরা দেখলাম যে ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে কপাটিকা আছে, বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলেও কপাটিকা আছে। এই ছবিতে তাহলে কোনটা কোনটা হবে? ডান অলিন্দ, ডান নিলয়, তার মাঝখানে এই যে কপাটিকা। বাম অলিন্দ, বাম নিলয়, তার মাঝখানে এই হচ্ছে কপাটিকা। সাইড থেকে দেখে তো এরকম, এটা তো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। যদি অলিন্দের মধ্যে কাউকে বলা হয় যে তুমি অলিন্দের মধ্যে, মনে করো তুমি অলিন্দের মধ্যে বসে আছো, একটু কল্পনা করতে, ব্যাপারটা কল্পনা কর যে ধর তোরা অলিন্দের মধ্যে বসে আছিস এবং এখান থেকে নিলয়ের দিকে তাকাচ্ছিস। অলিন্দের মধ্যে বসে যদি আমরা নিলয়ের দিকে তাকাই, তাহলে আমাদের ভিউটা কেমন হবে? আমাদের ভিউটা কিন্তু এরকম হবে। আমরা দেখতে পাবো একটা গোল অংশ। আমরা অলিন্দে বসে আছি, অলিন্দ থেকে নিলয়ের দিকে নিচের দিকে তাকাচ্ছি। এটা যদি আমরা ডান অলিন্দে বসে সেখান থেকে ডান নিলয়ের দিকে তাকাই, আমাদের ভিউটা এরকম হবে, এরকম। আর আমরা যদি বাম অলিন্দে বসে বাম নিলয়ের দিকে তাকাই, তাহলে আমাদের ভিউটা হবে এরকম। অর্থাৎ ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকাটা দেখব, এই কপাটিকার মধ্যে তিনটে ভালভ আছে, তিনটে পোর্শন আছে। মানে যখন অলিন্দ থেকে নিলয়ের ওপর চাপ পড়বে রক্তের, সেই রক্তের চাপে এই কপাটিকাগুলো যখন নিচের দিকে খুলবে, এর তিনটে ফ্ল্যাপ খুলবে, তিনটে অংশ খুলবে। কিন্তু যখন বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চাপ পড়বে রক্তের এই কপাটিকাগুলোর ওপর, এই কপাটিকা দুটো পোর্শন খুলবে। তাহলে এর দুটো পত্রক আছে, দুটো ফ্ল্যাপ আছে, এর তিনটে পত্রক আছে বা তিনটে ফ্ল্যাপ আছে। তাই একে বলা হয় ত্রিপত্রক কপাটিকা, একে বলা হয় দ্বিপত্রক কপাটিকা। তাহলে ত্রিপত্রক কপাটিকা কোথায় থাকে? ত্রিপত্রক কপাটিকা থাকে ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে। তাহলে এই যে ছবিটা আমি এঁকেছি, এটা হচ্ছে ত্রিপত্রক কপাটিকা। এবং বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে আছে দ্বিপত্রক কপাটিকা। দ্বিপত্রক কপাটিকার আরেকটা নাম হচ্ছে মাইট্রাল ভালভ। ওকে, ভালভ মানে হচ্ছে কপাটিকা। ইংলিশে বলা হয় ত্রিপত্রক কপাটিকা মানে ট্রাইকাস্পিড ভালভ, তিনটে কাস্প আছে, তিনটে পত্রক আছে, এবং এটাকে বলা হয় দ্বিপত্রক কপাটিকা বা বাইকাস্পিড ভালভ। ওকে, বাইকাস্পিড ভালভ বা মাইট্রাল ভালভ। মাইট্রাল ভালভ নামটা কেন এসছে? বিশপের যে হ্যাট থাকে বা টুপি থাকে, সেই টুপিকে বলা হয় মাইটার। ওকে, ওরকম দেখতে বলে সেখান থেকে নামটা এসছে মাইট্রাল ভালভ।
আচ্ছা, তাহলে এই দুটো কপাটিকা আমাদের গেল। আরও কিন্তু অনেক কপাটিকা আছে, আমি সেই কপাটিকাগুলোর নামে একটু পরে আসছি। এবার আমরা দেখি যে আমাদের হৃৎপিণ্ডের সঙ্গে কোন কোন রক্তবাহ যুক্ত থাকে। কারণ হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবাহিত হবে, রক্ত পরিবাহিত হবে, তাহলে সারা দেহ থেকে রক্তগুলো বিভিন্ন রক্তবাহের মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসবে। আবার হৃৎপিণ্ড থেকেও কিন্তু বিভিন্ন রক্তবাহের মাধ্যমেই রক্ত সারা দেহে ছড়িয়ে পড়বে। তাহলে আমরা দেখি যে হৃৎপিণ্ডের সঙ্গে কোন কোন রক্তবাহ যুক্ত থাকে। প্রথমে আমরা সহজ ছবিটাতে যাই। প্রথমে আমরা এইটাতে ফিরে এলাম। এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ। তাহলে আমি বললাম অলিন্দ হচ্ছে রক্ত গ্রাহক প্রকোষ্ঠ, সারা দেহ থেকে রক্ত অলিন্দের মধ্যে গৃহীত হবে। ডান অলিন্দের মধ্যে তিনটে রক্তবাহ এসে যুক্ত হয়। একটাকে আমরা বলবো ঊর্ধ্ব মহাশিরা, একটাকে আমরা বলবো নিম্ন মহাশিরা, আরেকটা, তাহলে এটা একটা ওপেনিং, ঊর্ধ্ব মহাশিরার ওপেনিং, এটা হচ্ছে নিম্ন মহাশিরার ওপেনিং। এবং জেনে রাখো আরেকটা জিনিসের ওপেনিং থাকে, এটার নাম হচ্ছে করোনারি সাইনাস, আরেকটা রক্তবাহ। এটা পেছন দিয়ে এসছে বলে আমি এইখান দিয়ে দেখাতে পারলাম না ওপর দিকে বা সাইড থেকে, ওই পেছন দিক থেকে এসে এখানে যুক্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা নিম্ন মহাশিরা, এটা হচ্ছে করোনারি সাইনাস। করোনারি সাইনাস মানে ধরে রাখো করোনারি শিরা। কোনটা কি? ঊর্ধ্ব মহাশিরা হচ্ছে আমাদের দেহের যে ঊর্ধ্বাংশ, মানে হৃৎপিণ্ডের ওপরের দিকের যে অংশ, ধরো গলা, মুখমণ্ডল, মাথা, মস্তিষ্ক, এই যে আমাদের দেহের যে ঊর্ধ্বাংশগুলো, এই ঊর্ধ্বাংশ থেকে দূষিত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে বা হৃৎপিণ্ডে গৃহীত হয় ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে। আর হৃৎপিণ্ডের যে দেহের নিম্নাংশ, ধরো বক্ষ রিজিয়ান বা আমাদের কোমরের অংশ বা পা, এই সব অংশ থেকে যে রক্ত ফিরে আসে সেটা কিন্তু এই নিম্ন মহাশিরার মাধ্যমেই এই ডান অলিন্দে ফিরে আসে। আর হৃৎপিণ্ডের যে প্রাচীর, হৃৎপিণ্ডের প্রাচীরে হৃৎপেশি থাকে। হৃৎপেশি সারাদিন সংকুচিত প্রসারিত হচ্ছে, তাহলে যে পেশিটা সারাদিন সংকুচিত প্রসারিত হবে তার তাহলে প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন। এবং এনার্জি কোথা থেকে আসে? এনার্জি পাওয়ার জন্য আমাদের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হতে হয়। শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য আমরা জানি অক্সিজেনের প্রয়োজন। তাহলে হৃৎপেশিতে অক্সিজেন সরবরাহ করতে হবে। অক্সিজেন সরবরাহ করে কে? আমাদের দেহে রক্ত। তাহলে হৃৎপেশিতেও রক্ত পাঠাতে হবে। হৃৎপেশিতে রক্ত যায় হচ্ছে করোনারি ধমনির মাধ্যমে। তাহলে করোনারি ধমনির মাধ্যমে হৃৎপেশিতে বিশুদ্ধ রক্ত পৌঁছয়। বিশুদ্ধ রক্ত পৌঁছানোর পর সেখানে অক্সিজেনটা নিয়ে নেয় এবং ওই হৃৎপেশির মধ্যে সারাক্ষণ শ্বসন প্রক্রিয়া চলার ফলে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাই অক্সাইডটা রক্তে মিশ্রিত হয়ে যায়, ফলে বিশুদ্ধ রক্ত পৌঁছলো। কিন্তু হৃৎপেশিতে বিশুদ্ধ রক্ত পৌঁছানোর পর সেখানে যখন গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো, গ্যাসের আদান প্রদান হলো, অর্থাৎ রক্ত থেকে অক্সিজেন বেরিয়ে গেল হৃৎপেশিতে, আর হৃৎপেশি থেকে কার্বন ডাই অক্সাইড চলে এলো রক্তের মধ্যে, তাহলে দূষিত রক্ত হয়ে গেল। এই দূষিত রক্তকে তো আবার ফুসফুসে পাঠাতে হবে। তাহলে ফুসফুসে রক্তটা পাঠাবে কে? হৃৎপিণ্ড। তাহলে ফুসফুসে যাওয়ার আগে রক্তটাকে হৃৎপিণ্ডে ফেরত আসতে হবে। তাহলে ওই হৃৎপেশি থেকে রক্ত যে হৃৎপিণ্ডে ফেরত আসে কিসের মাধ্যমে আসে? করোনারি সাইনাসের মাধ্যমে। তাহলে হৃৎপেশি থেকে যে রক্তবাহ এসে ডান অলিন্দে যুক্ত হয় তাকে আমরা বলি করোনারি সাইনাস। তাহলে ডান অলিন্দে তিনটে রক্তবাহ এসে যুক্ত হয়, একটা ঊর্ধ্ব মহাশিরা, একটা নিম্ন মহাশিরা, একটা করোনারি সাইনাস। তাহলে এই তিনটে রক্তবাহের ওপেনিংগুলো আমরা ভালো ছবিটাতে দেখে নিই, যে ছবিটা পরীক্ষা হলে আমরা আঁকবো। দেখো তো, খুঁজে পাচ্ছ? নিশ্চয়ই পাওয়া উচিত। তাহলে এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা। আর এই ওপেনিংটা কিসের ওপেনিং? কি বললাম? কোথায় লিখি? এইখানটা লিখছি। করোনারি সাইনাসের ওপেনিং, তাই তো? তাহলে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এবং করোনারি সাইনাস। এটা ঊর্ধ্ব মহাশিরার ওপেনিং, এটা নিম্ন মহাশিরার ওপেনিং, এটা করোনারি সাইনাসের ওপেনিং। তাহলে এইগুলো দিয়ে কিন্তু সারা দেহ থেকে ডান অলিন্দে কি প্রবেশ করছে? কোন রক্ত প্রবেশ করছে? বিশুদ্ধ না দূষিত? দূষিত রক্ত প্রবেশ করছে। আমরা নিশ্চয়ই জানি যে আমাদের দেহে রক্তের বিশুদ্ধিকরণ কোথায় ঘটে? আমাদের দেহে রক্তের বিশুদ্ধিকরণ ঘটে কিন্তু ফুসফুসে। তাহলে এই দূষিত রক্ত হৃৎপিণ্ড গ্রহণ করে তাকে কিন্তু অবশ্যই প্রথমে ফুসফুসে পাঠাবে। ফুসফুসে গ্যাসীয় আদান প্রদান হলে তবেই সেই রক্ত বিশুদ্ধ রক্ত হবে, অর্থাৎ অধিক অক্সিজেনযুক্ত রক্ত, এবং তারপরেই কিন্তু সেই রক্তকে আমরা সারা দেহে ছড়িয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে ডান অলিন্দ বুঝে গেলাম, ডান অলিন্দে কোন কোন রক্তবাহ এসে যুক্ত হয়। এবারে
এই যে রক্তবাহগুলো যুক্ত হয়েছে এর মধ্যে আবার দুটো রক্তবাহের যে ওপেনিং প্লেসটা যেখানে উন্মুক্ত হচ্ছে সেখানে আবার কপাটিকা থাকে। একটা কপাটিকা থাকে এখানটাতে, আরেকটা কপাটিকা থাকে এখানে, অর্থাৎ নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে একটা কপাটিকা থাকে এবং করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে আরেকটা কপাটিকা থাকে। এই কপাটিকাগুলোর নাম কি? এই কপাটিকাটার নাম হচ্ছে ইউস্টেচিয়ান কপাটিকা, আর এই কপাটিকাটার নাম হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। তাহলে নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে থাকে ইউস্টেচিয়ান কপাটিকা, করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে থাকে থিবেসিয়ান কপাটিকা। ঊর্ধ্ব মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে কোনো কপাটিকা থাকে না। তাহলে এখনো পর্যন্ত আমরা 4টে কপাটিকার নাম পেলাম: ত্রিপত্রক কপাটিকা, দ্বিপত্রক কপাটিকা, ইউস্টেচিয়ান কপাটিকা, থিবেসিয়ান কপাটিকা। এই কপাটিকাগুলোর কাজ কি? কপাটিকাগুলোর কাজ হচ্ছে রক্তের একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ করা। তার মানে রক্ত অলিন্দ থেকে নিলয়ের দিকেই যেতে পারবে, কখনো ব্যাকফ্লো করতে পারবে না। ওকে, তাহলে রক্তের একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ করাটাই কিন্তু এদের কাজ। ওকে, এবার আমরা দেখি যে বাম অলিন্দের সঙ্গে কোন রক্তবাহ যুক্ত থাকে। বাম অলিন্দের সাথে 4টে রক্তবাহ যুক্ত থাকে, একটা দুটো এদের এই ওপেনিং, আর দুটো এই দিক থেকে আসে, এসে এইখানটা ওপেন হয়। এই যে 4টে যে রক্তবাহের নাম বললাম, না 4টে যে রক্তবাহ বললাম, এই প্রত্যেকটাই হচ্ছে ফুসফুসীয় শিরা। আমি বললাম যে হৃৎপিণ্ড সারা দেহ থেকে দূষিত রক্ত গ্রহণ করে এবং দূষিত রক্ত গ্রহণ করে সেই দূষিত রক্তকে ফুসফুসে পাঠিয়ে দেয়, যাতে সেই দূষিত রক্ত থেকে বিশুদ্ধ রক্ত, মানে দূষিত রক্তটা বিশুদ্ধ রক্তে রূপান্তরিত হয়। সেই বিশুদ্ধ রক্তকে কিন্তু হৃৎপিণ্ড আবার গ্রহণ করে। তার মানে রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাবে, প্রথমে ফুসফুসে গিয়ে রক্তের বিশুদ্ধিকরণ হওয়ার পর সে আবার হৃৎপিণ্ডে ফিরে আসবে এবং তারপরে কিন্তু হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়বে। তাহলে ফুসফুসে যাবে কিসের মাধ্যমে সেটা সম্বন্ধে পরে আসছি। ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফিরে আসবে কিসের মাধ্যমে? 4টে ফুসফুসীয় শিরার মাধ্যমে। একটু আগে যে ছবিটা আমি আঁকলাম যে দুদিকে দুটো ফুসফুস, মাঝখানে হৃৎপিণ্ড, তাহলে দুটো ফুসফুস থেকে, প্রত্যেকটা ফুসফুস থেকে দুটো করে ফুসফুসীয় শিরা নির্গত হয় এবং দুটো দুটো, তাহলে 4টে ফুসফুসীয় শিরা হলো। সেই 4টে ফুসফুসীয় শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্ত আমাদের হৃৎপিণ্ডে ফিরে এলো। হৃৎপিণ্ডের কোথায় ফিরে এলো? হৃৎপিণ্ডের রক্ত গ্রাহক প্রকোষ্ঠে ফিরে আসবে, রক্ত গৃহীত হবে। তাহলে কোথায় সেটা? অলিন্দ। এক্ষেত্রে কোন অলিন্দ? বাম অলিন্দ। তাহলে এই যে 4টে ওপেনিং, এই 4টে ওপেনিং নিশ্চয়ই আমরা বুঝতে পেরে গেছি 4টে ফুসফুসীয় শিরার। দুটো এসছে বাম দিক থেকে, দুটো এসছে ডান দিক থেকে, দেখা যাচ্ছে এদিক থেকে এসে পিছন দিয়ে গিয়ে এই যে এখানে উন্মুক্ত হয়েছে, আর এই দুটো এখানে উন্মুক্ত হয়েছে। তাহলে এগুলো হচ্ছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফুসফুসীয় শিরা। আচ্ছা, এবারে একটা জিনিস বোঝার, আমাদের হৃৎপিণ্ডের ডান দিকের সঙ্গে কিন্তু বাম দিকের মধ্যে কোনো যোগাযোগ নেই ডাইরেক্ট, কারণ ডান দিক আর বাম দিকের মাঝখানে আন্ত অলিন্দ প্রাচীর এবং আন্ত নিলয় প্রাচীর আছে। ফলে এমন মাঝখানে পার্টিশন যে রক্ত কখনোই আমাদের হৃৎপিণ্ডের ডান দিক থেকে বাম দিকে সরাসরি চলে আসতে পারবে না। ঠিক, আমরা দেখলাম যে এই অংশে দূষিত রক্ত গৃহীত হলো, তাহলে এই দূষিত রক্ত কখনোই এখান থেকে এখানে আসতে পারবে না। তাহলে এখান থেকে এর যাওয়ার পথ কোথায়? ডান নিলয়। তাহলে ডান অলিন্দ থেকে ডান নিলয় দূষিত রক্ত আসবে কোন কপাটিকা ভেদ করে? কোন কপাটিকার ওপর, কোন কপাটিকা খুলে? ত্রিপত্রক কপাটিকা। এই দূষিত রক্ত চলে এলো ডান নিলয়। আমি বললাম যে নিলয় হচ্ছে রক্ত প্রেরক প্রকোষ্ঠ, তার মানে রক্তকে দেহের কোনো একটা জায়গায় পাঠিয়ে দেবে। এটা দূষিত রক্ত তো, ফলে এই দূষিত রক্তকে আমাদের সারা দেহে ছড়িয়ে দিয়ে কোনো লাভ আছে? আমাদের দেহের কি দূষিত রক্ত প্রয়োজন না বিশুদ্ধ রক্ত প্রয়োজন? আমাদের দেহে কিন্তু বিশুদ্ধ রক্ত প্রয়োজন, অক্সিজেন, অধিক অক্সিজেনযুক্ত রক্ত প্রয়োজন। তাহলে এই দূষিত রক্তকে সারা দেহে পৌঁছে দিয়ে কোনো লাভ নেই। এই দূষিত রক্তকে এমন জায়গায় পৌঁছাতে হবে যেখানে গিয়ে দূষিত রক্তটা বিশুদ্ধ রক্তে রূপান্তরিত হতে পারবে। সেই জায়গাটা কোনটা? আমি বলে দিলাম ফুসফুস। তাহলে অবশ্যই এই দূষিত রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসার পরে কে ফুসফুসে যেতে হবে। ফুসফুসে যাবে কার মাধ্যমে? যাবে এই যে রক্তবাহটা যার উৎপত্তি হয়েছে ডান নিলয় থেকে। এই রক্তবাহটার নাম কি? এই যে রক্তবাহটা, যেটা গিয়ে দেখ, যেটা গিয়ে দুটো ভাগে ভাগ হয়েছে। কেন দুটো ভাগে ভাগ হয়েছে?
হৃৎপিণ্ডের কাছাকাছি দুটো কোন অংশ, কোন অর্গান আছে আমাদের? ফুসফুস, তাই না? তাহলে এই যে ধমনীটা হৃৎপিণ্ড থেকে উৎপত্তি হয়েছে, তাহলে একে আমি ধমনী বলবো। এই ধমনীটা দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে দুটো ফুসফুসে চলে যাচ্ছে। তাহলে ডান নিলয় থেকে রক্ত কোথায় যাচ্ছে? ফুসফুসে। এবং এটাকে তাহলে আমরা কি বলবো? ফুসফুসীয় ধমনী। ক্লিয়ার? আবার এই ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর জাংশনেও কিন্তু একটা কপাটিকা আছে, এই যে কপাটিকা। এর নাম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বা অর্ধচন্দ্রাকার কপাটিকা। একই রকম কপাটিকা বাম নিলয় এবং মহাধমনীর সংযোগস্থলেও আছে, একেও বলা হয় অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তাহলে দুটোরই আকৃতি হাফ মুনের মতো, তাই আমরা এদেরকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বলি। কিন্তু অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা শুধু বললেই হবে না, তাহলে আমরা বুঝতে পারবো না আমরা কোনটার কথা বলছি, এটার না এটার। তাই এটার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা, এটাকে বলা হয় অ্যাওর্টিক কপাটিকা। আমি নামগুলো লিখে দিচ্ছি। এই কপাটিকাটার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা। আমি দেখাচ্ছি, বোর্ডের বাইরে চলে গেছে। এটা হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা, কারণ মহাধমনীকে ইংলিশে বলা হয় অ্যাওর্টা, তাই অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টিক কপাটিকা বা অ্যাওর্টিক ভালভ। আর ফুসফুসীয় ধমনী আর ডান নিলয়ের সংযোগস্থলে হচ্ছে পালমোনারি কপাটিকা, তাই না? পালমোনারি কপাটিকা। তাহলে আমরা কিন্তু অনেকগুলো কপাটিকার নাম জানলাম। আমরা ত্রিপত্রক কপাটিকার নাম জানলাম, দ্বিপত্রক জানলাম, পালমোনারি জানলাম, অ্যাওর্টিক জানলাম, ইউস্টেচিয়ান জানলাম, থিবেশিয়ান জানলাম। তাহলে অনেকগুলো কপাটিকার নাম জানলাম। পরীক্ষায় কিন্তু আসতে পারে কপাটিকা হৃৎপিণ্ডে অবস্থিত কপাটিকাগুলি একটি ছকের সাহায্যে দেখাও এবং তাদের কাজ লেখো। তাহলে অবশ্যই কোনটার কোন অবস্থান বলতে পারবি। ত্রিপত্রক কপাটিকা ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে। কাজ কি? রক্তের একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত প্রবেশে সাহায্য করে, কিন্তু ডান নিলয় থেকে ডান অলিন্দে রক্ত ফিরে যাওয়াকে বাধা দেয়। একই রকমভাবে দ্বিপত্রক কপাটিকার অবস্থান বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে। কাজ? বাম অলিন্দ থেকে বাম নিলয়ের একমুখী রক্ত সংবহন নিয়ন্ত্রণ করে। ইউস্টেচিয়ান থিবেশিয়ান বলে দিয়েছি, পালমোনারি আর অ্যাওর্টিকটাও বলে দিলাম। তাহলে একই হবে। ধর বললো পালমোনারি কপাটিকার অবস্থান, কি বলবি? ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে। কাজ কি? ডান নিলয় থেকে রক্তকে ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করতে দেয়, কিন্তু ফুসফুসীয় ধমনী থেকে ডান নিলয়ে ফিরে আসতে বাধা দেয়। একদম সেম জিনিস, খালি অবস্থানটা মনে রাখবি, কাজে কিচ্ছু নেই। ওকে, তাহলে ডান অলিন্দে সারা দেহ থেকে দূষিত রক্ত গৃহীত হলো, সেখান থেকে ডান নিলয়ে দূষিত রক্ত এলো, সেখান থেকে হৃৎপিণ্ড যখন সংকুচিত হবে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে চলে গেল দুটো ফুসফুসে, সেখানে গিয়ে গ্যাসীয় আদান প্রদান হয়ে রক্তটা বিশুদ্ধ রক্তে পরিণত হলো। এবারে ফুসফুসে বিশুদ্ধ রক্তে পরিণত হওয়ার পর সেই রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসবে, কারণ হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে দিতে হবে। সেই বিশুদ্ধ রক্ত ফিরে এলো কিসের মাধ্যমে? ফুসফুসীয় শিরার মাধ্যমে। তাহলে এই ফুসফুসীয় শিরাগুলোর মাধ্যমে যে রক্তটা ফিরে এলো সেটা হচ্ছে বিশুদ্ধ রক্ত। তাহলে এই বিশুদ্ধ রক্ত বাম অলিন্দ থেকে কোথায় আসবে? দ্বিপত্রক কপাটিকা ঠেলে বাম নিলয়। এবারে সারা দেহে যাবে কিসের মাধ্যমে? মহাধমনীর মাধ্যমে। ঠিক? তাহলে মহাধমনীর মাধ্যমে, দেখ মহাধমনী এই উঠছে, এখান দিয়ে বিভিন্ন ব্রাঞ্চ গেছে, গিয়ে ঘুরে হৃৎপিণ্ডের পেছন দিয়ে দেখ নেমে এসছে, দেখতে পাচ্ছিস? এই নে। তাহলে এই মহাধমনীর মাধ্যমে কিন্তু হৃৎপিণ্ড আমাদের সারা দেহে বিশুদ্ধ রক্তকে ছড়িয়ে দেবে। ওকে, এবার আমরা দেখি তাহলে হৃৎপিণ্ডে দেখ অলিন্দ থেকে রক্ত আসবে নিলয়, তাই না? অলিন্দ থেকে রক্ত আসবে নিলয়। তাহলে অলিন্দ যখন সংকুচিত হবে, অলিন্দ কিন্তু সামান্য মানে খুব বেশি পাওয়ারফুল হওয়ার দরকার নেই, কারণ অলিন্দ রক্ত শুধুমাত্র এইটুকু নিচে আসছে। কিন্তু নিলয় যখন সংকুচিত হবে, নিলয় থেকে রক্ত দেহের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে, অনেক দূর দূরান্তে যাবে, তাই তো? অনেক দূর দূরান্তে যাবে। তাহলে নিলয়ের প্রাচীর কিন্তু অলিন্দের তুলনায় অনেক মোটা। দেখ অলিন্দর প্রাচীর পাতলা, কম পাওয়ারফুল, নিলয়ের প্রাচীর কিন্তু অনেক মোটা। আবার দেখ যখন ডান নিলয় সংকুচিত হবে, রক্ত ডান নিলয় থেকে কোথায় যাবে? ডান নিলয় থেকে যাবে ফুসফুসে, এবং হৃৎপিণ্ড আর ফুসফুস খুব কাছাকাছি, মানে খুব একটা দূরে পাঠাতে হবে না। কিন্তু বাম নিলয় যখন সংকুচিত হবে, বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে রক্ত কিন্তু আমাদের দেহের প্রত্যেকটা অংশে ছড়িয়ে পড়বে, অনেক দূর দূরান্তে। ফলে আবার
এটা মনে রাখবি যে ডান নিলয়ের থেকে কিন্তু বাম নিলয়ের প্রাচীর অধিক মোটা হয় এবং অধিক পাওয়ারফুল হয়। ওকে, এটা মনে রাখবি। আর দেখ এই নিলয়ের প্রাচীরে দেখ এক ধরনের পেশি আছে, এদেরকে বলা হয় প্যাপিলারি পেশি। ওকে, নিলয়ের প্রাচীরে যে এই পেশিগুলো আমি এঁকেছি এদেরকে বলা হয় প্যাপিলারি পেশি। এবং এই প্যাপিলারি পেশিগুলো দেখ সুতোর মতো অংশ দিয়ে, কর্ড লাইক স্ট্রাকচার দিয়ে এই দ্বিপত্রক বা ত্রিপত্রক কপাটিকার সঙ্গে যুক্ত আছে। মানে এরাই কিন্তু এই কপাটিকাগুলোর খোলা বন্ধটা নিয়ন্ত্রণ করে। সুতো দিয়ে টান পড়লে খুলে যাবে, লুজ হলে বন্ধ হয়ে যাবে। তো এই সুতোর মতো অংশগুলোকে কি বলা হয়? কর্ডি টেন্ডনি। ওকে, কর্ডি টেন্ডনি। তাহলে প্যাপিলারি পেশি কর্ডি টেন্ডনির সাহায্যে দ্বিপত্রক এবং ত্রিপত্রক কপাটিকার খোলা বন্ধটা নিয়ন্ত্রণ করে। ওকে, এই হচ্ছে মানব হৃৎপিণ্ডের গঠন। তবে এটা হচ্ছে ওপর এর মধ্যে আরেকটা জিনিস থাকে যেটা সম্বন্ধে একটু বলে দিই, যে বিভিন্ন সংযোগী কলা। হৃৎপিণ্ডে কিছু স্পেশালাইজড টিস্যু থাকে যেগুলো হচ্ছে এক ধরনের মানে পরিবর্তিত বা রূপান্তরিত বলতে পারি আমরা পেশিকলা, মাস্কিউলার টিস্যু, মডিফাইড মাস্কিউলার টিস্যু, যেগুলো হৃৎপিণ্ডে স্পন্দন সৃষ্টি করে। আমরা জানি যে হৃৎপিণ্ড আমাদের মিনিটে 70 থেকে 80 বার, গড়ে 72 বার স্পন্দিত হয়। তো হৃৎস্পন্দনকে তৈরি করতে পারে এবং হৃৎপিণ্ডের বিভিন্ন অংশে হৃৎস্পন্দনকে ছড়িয়ে দেয় কিছু সংযোগী কলা আছে বা জাংশনাল টিস্যু আছে। কি কি হৃৎপিণ্ডের সংযোগী কলা কি কি আছে? 4টে আছে হৃৎপিণ্ডের সংযোগী কলা। একটাকে বলা হয় SA নোড, একটাকে বলা হয় AV নোড, একটাকে বলা হয় বান্ডেল অফ হিজ বা হিজের বান্ডিল, আরেকটাকে বলা হয় পার্কিনজি ফাইবার বা পার্কিনজি তন্তু। ওকে, তাহলে জাংশনাল টিস্যু বা সংযোগী কলা হৃৎপিণ্ডে থাকে, SA নোড, AV নোড, বান্ডেল অফ হিজ এবং পার্কিনজি তন্তু। আমরা একটু দেখি কোনটা কোথায় থাকে। আচ্ছা, এই ধর হৃৎপিণ্ড, সহজ করে আঁকি। এই অলিন্দ, এই অলিন্দ, এই নিলয়, এই নিলয়, এই আন্ত অলিন্দ প্রাচীর, এই আন্তঃনিলয় প্রাচীর। আমি এইসব আর আঁকলাম না, সহজ করে এঁকে দিলাম। ওকে, এটা হচ্ছে ডান অলিন্দ। এই ডান অলিন্দে যেখানে ঊর্ধ্ব মহাশিরা এসে যুক্ত হয়, ধর এরম জায়গাটাতে ঊর্ধ্ব মহাশিরা যুক্ত হচ্ছে, সেই কাছাকাছি রিজিয়ানটাতে এখানে থাকে একটা জাংশনাল টিস্যু যাকে বলা হয় SA নোড। ডান অলিন্দেরই আন্ত অলিন্দ প্রাচীরের কাছে, যেখানটা তোর এই করোনারি সাইনাসটা উন্মুক্ত হয়েছে তার কাছাকাছি অঞ্চলটাতে, অলিন্দ নিলয়ের কাছাকাছি অংশটাতে আরেকটা থাকে, একে বলা হয় AV নোড। কিন্তু SA নোড থেকে হৃৎস্পন্দনটা AV নোডে আসার জন্য অনেকগুলো ব্রাঞ্চ থাকে। একটা হচ্ছে এখান থেকে এই বাম অলিন্দেও স্পন্দন ছড়িয়ে দেওয়ার জন্য একটা ব্রাঞ্চ যায়, আর SA নোড থেকে AV নোডের মধ্যেও অনেকগুলো এরকম ব্রাঞ্চ আসে। ঠিক আছে, এরমভাবে এদেরকে বলা হয় ইন্টারনোডাল ট্র্যাক্ট বা আন্তঃনোডীয় তন্তু। তাহলে এটা হচ্ছে SA নোড, এটাই আসল। মিনিটে প্রায় 70 থেকে 80 বার স্পন্দন সৃষ্টি করতে পারে। একেই বলা হয় ন্যাচারাল পেসমেকার। দেখবি অনেকের বলে না যে হার্টে পেসমেকার বসেছে বয়স হলে। কেন পেসমেকার বসে? কারণ যদি SA নোডটা খারাপ হয়ে যায় তাহলে হৃৎস্পন্দন সৃষ্টি হতে পারছে না ঠিক মতো, তখন আর্টিফিশিয়ালি কৃত্রিম SA নোড বসানো হয়, যাকে বলা হয় আর্টিফিশিয়াল পেসমেকার। কিন্তু নর্মাল অবস্থায় যাদের পেসমেকার বসানো হয়নি তাদের তাহলে হৃৎপিণ্ডের পেসটা কে তৈরি করছে, হৃৎপিণ্ডের হার্টবিটটা কে তৈরি করছে? SA নোড। তাই একে বলা হয় ন্যাচারাল পেসমেকার। তাহলে SA নোড বুঝে গেলি। এটা হচ্ছে AV নোড। AV নোড থেকে এরকম বান্ডেল বেরোয়, একে বলা হয় বান্ডেল অফ হিজ। বান্ডেল অফ হিজটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, তার রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ। বেরিয়ে এটা নিলয়ের প্রাচীরে অসংখ্য ব্রাঞ্চে বিভক্ত হয়, এগুলোকে বলা হয় পার্কিনজি তন্তু। ওকে, আবার বলি তাহলে SA নোড, AV নোড, SA নোড আর AV নোডকে সংযোগ করে বিভিন্ন আন্তঃনোডীয় তন্তু। AV নোড থেকে কি বেরোচ্ছে? বান্ডেল অফ হিজ, হিজের বান্ডিল, বাংলায় বলা হয় হিজের বান্ডিল। হিজের বান্ডিলের আবার দুটো ব্রাঞ্চ হয়ে যায়, এটাকে বলা হয় রাইট বান্ডেল ব্রাঞ্চ, এটাকে বলা হয় লেফট বান্ডেল ব্রাঞ্চ। রাইট বান্ডেল ব্রাঞ্চ, এটাকে বলা হয় লেফট বান্ডেল ব্রাঞ্চ। এরা নিলয়ের প্রাচীরে গিয়ে অসংখ্য সূক্ষ্ম ব্রাঞ্চে বিভক্ত হয়, এগুলোকেই বলা হয় পার্কিনজি ফাইবার বা পার্কিনজি তন্তু।
তাহলে হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলাগুলোর অবস্থান এবং তাদের কাজ বুঝতে পেরেছিস? হৃৎস্পন্দন সৃষ্টি করা এবং হৃৎপিণ্ডের বিভিন্ন অংশে হৃৎস্পন্দনকে ছড়িয়ে দেওয়া। ক্লিয়ার? তাহলে এই ছবিটা আর এই ছবিটা নিশ্চয়ই বুঝতে পারছিস। তাহলে এই ছবিটা আঁকলে কোথায় অবস্থানগুলো হতো নিশ্চয়ই বুঝতে পেরে গেছিস। ক্লিয়ার? এবারে আমরা দেখি যে হৃৎপিণ্ডের মাধ্যমে কিরমভাবে রক্ত সংবাহিত হয়। মানুষের হৃৎপিণ্ডকে বলা হয় দ্বিচক্রী হৃৎপিণ্ড। কেন বলতে পারবি? নিশ্চয়ই বলতে পারবি। এর কারণ আমরা একচক্রী হৃৎপিণ্ড সম্বন্ধে আগে নিশ্চয়ই কোথাও না কোথাও শুনেছি। মাছের হৃৎপিণ্ডে মনে করে দেখ, মাছের হৃৎপিণ্ডকে বলা হয় একচক্রী হৃৎপিণ্ড, কারণ মাছের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত একবারই মাত্র প্রবাহিত হয়, কিন্তু মানুষের হৃৎপিণ্ড দিয়ে রক্ত দুবার প্রবাহিত হয়। কিভাবে আমরা দেখি তাহলে, আবার সহজ করেই দেখব। এই হচ্ছে মানুষের হৃৎপিণ্ড, তার 4টে প্রকোষ্ঠ। মানুষের হৃৎপিণ্ড থেকে আমরা দেখলাম যে 2 জায়গাতেই রক্ত যাবে। একটা হচ্ছে ফুসফুস, আরেকটা আমি লিখছি দেহ, সারা দেহ, বাকি দেহের অন্যান্য কলা, তাই তো? ফুসফুস এবং আমাদের দেহের অন্যান্য অংশগুলো। আচ্ছা দেখ, আমাদের সারা দেহ থেকে দূষিত রক্ত কোথায় আসে? আচ্ছা আমি প্রথমে নিলয় থেকে শুরু করি। তাহলে এগুলো হচ্ছে অলিন্দ, এগুলো হচ্ছে নিলয়। ধর এটা হচ্ছে ডান নিলয়, তাই তো? দেখ, ডান নিলয় থেকে রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে যায় না? হ্যাঁ, আবার ফুসফুসে গিয়ে সেই রক্তটা বিশুদ্ধ হলো, বিশুদ্ধ হয়ে ফুসফুস থেকে সেই বিশুদ্ধ রক্ত ফিরে আসে কোথায় রে? বাম অলিন্দে। তাহলে হৃৎপিণ্ড থেকে রক্ত বেরোলো, আবার হৃৎপিণ্ডে ফিরে এলো, তাহলে একটা চক্র সম্পন্ন হলো। এটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। বাম অলিন্দ থেকে রক্ত এলো বাম নিলয়, কোন রক্ত? বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত কোথায় গেল? এখান থেকে মহাধমনির মাধ্যমে সারা দেহে। তাহলে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত গেল। এখানে রক্ত যাওয়ার পর, সারা দেহে রক্ত যাওয়ার পর অক্সিজেন রক্ত থেকে বেরিয়ে গেল, রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ঢুকলো। তাহলে সেই রক্তটা দূষিত রক্তে পরিণত হলো। সেই দূষিত রক্ত আবার কি হয়? সারা দেহ থেকে কোথায় ফিরে আসে? হৃৎপিণ্ডে। তাহলে আবার দেখ, হৃৎপিণ্ড থেকে রক্ত বেরোলো, আবার হৃৎপিণ্ডে ফিরে এলো, তাহলে আরেকটা চক্র সম্পাদিত হলো না? একে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন। তাহলে প্রথমে এই যে সার্কুলেশনটা, যেটা হৃৎপিণ্ড আর ফুসফুসের মধ্যে হচ্ছে, একে বলা হয় পালমোনারি সার্কুলেশন। আর যে সংবহনটা হৃৎপিণ্ডের সঙ্গে দেহ কলার মধ্যে হচ্ছে, একে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন। ওকে, তাহলে পালমোনারি সংবহন এবং সিস্টেমিক সংবহন, এই 2 ধরনের সংবহন আমাদের হৃৎপিণ্ডে দেখা যায় বলে মানুষের হৃৎপিণ্ডকে বলা হয় দ্বিচক্রী হৃৎপিণ্ড। তাহলে রক্তটা 2বার চক্রাকারে আবর্তিত হচ্ছে, দ্বিচক্রী হৃৎপিণ্ড বা ডাবল সার্কুলেশন। মনে থাকবে? মানুষের হার্ট হচ্ছে দ্বিচক্রী হৃৎপিণ্ড বা ডাবল সার্কিট হার্ট। তাহলে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। স্ক্রিনশট নিয়ে নে। আমি একটু তাড়াতাড়ি বললাম, কারণ আস্তে আস্তে বললে ভিডিও সাইজ অনেক বড় হয়ে যাবে, তোদের ডাউনলোড করতে সমস্যা হতে পারে। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসে এই অবধি থাক। আমরা পরের দিন লাইভ ক্লাসে সংবহনের যে ইন্ট্রোডাক্টরি পার্টটা আছে, প্রথম দিকের অংশগুলো আছে, ওগুলো পড়ব। চলো।